বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণী এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিতের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এখন আলোচনা করা হবে। এই প্রথম অধ্যায় থেকে সম্ভবত 2 থেকে 3টি এমসিকিউ এসে থাকে। যদি আমরা এই এমসিকিউ গুলো ভালোভাবে বুঝতে পারি তাহলে অতি সহজে পরীক্ষায় 2-3টি এমসিকিউ কমন পেতে পারি। এখানে আমাদের যে প্রথম প্রশ্ন বলা হয়েছে, কোনটি স্বাভাবিক সংখ্যা? কোনটি স্বাভাবিক সংখ্যা? অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলো সেই সংখ্যা যেগুলো 1 থেকে শুরু হয়, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। এখানে 0 থেকে শুরু হবে না, 1 থেকে শুরু হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা মূলত কি থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। তাহলে এখানে -1 এটি একটি ঋণাত্মক সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা, 5/2 একটি ভগ্নাংশ সংখ্যা এবং 3 একটি স্বাভাবিক সংখ্যা। সুতরাং আমাদের প্রশ্ন বলা হচ্ছে কোনটি স্বাভাবিক সংখ্যা? তাহলে আমাদের 3 অ্যান্সারটাই সঠিক। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3। এখন বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? ক্ষুদ্রতম মৌলিক, আমরা জানি যে মৌলিক সংখ্যা শুরু হয় মূলত 2 থেকে, অর্থাৎ সর্বনিম্ন এবং ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা হলো 2। এবং যদি প্রশ্নের মধ্যে আসতো যে জোড় মৌলিক সংখ্যা কোনটি, তাহলে জোড় মৌলিক সংখ্যা আসতো 2, কারণ একমাত্র 2 হলে জোড় মৌলিক, আর কোনো জোড় মৌলিক নেই। সুতরাং আমাদের সঠিক আনসার হচ্ছে খ। এখানে প্রশ্ন বলা হয়েছে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? সকল ধরনের মূলদ ও অমূলদ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে না, কারণ স্বাভাবিক সংখ্যা হলো 1 2 থেকে। সুতরাং মূলদ অমূলদের কথা বলছে, তাহলে মৌলিক সংখ্যা না, মৌলিক না। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হলো ঋণাত্মক, শূন্য এবং ধনাত্মক নিয়ে হলো পূর্ণ সংখ্যা। সুতরাং আমাদের প্রশ্ন আসবে, উত্তর আসবে বাস্তব সংখ্যা, কারণ সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। কারণ বাস্তব সংখ্যার মধ্যে মৌলিক রয়েছে, বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা রয়েছে, বাস্তব মধ্যে পূর্ণ সংখ্যা রয়েছে। তাহলে এই যে তিনটা স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এগুলো সবই অন্তর্ভুক্ত রয়েছে কার মধ্যে? বাস্তব সংখ্যার মধ্যে। সুতরাং মূলদ ও অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এখন এখানে প্রশ্ন বলা হয়েছে পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা? অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? এনতে স্বাভাবিক সংখ্যার সেট দ্বারা প্রকাশ করা, সুতরাং জেড দ্বারা আমরা পূর্ণ সংখ্যার সেট বোঝানো হয়। তাহলে পূর্ণ সংখ্যার সেট কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা পূর্ণ সংখ্যার সেট প্রকাশ করা হয়। কিউতে মৌলিক সংখ্যার সেট এবং আরতে হলো বাস্তব সংখ্যার সেট, রিয়েল নাম্বার। তাহলে এনতে কি সংখ্যা? ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তারপরে জেডতে হলো পূর্ণ সংখ্যা এবং কিউতে হলো মৌলিক সংখ্যা, আর তো হলো বাস্তব সংখ্যা। সুতরাং এখানে বলছে পূর্ণ সংখ্যা, তাহলে যদি আমাদের বাস্তব সংখ্যা বলতো তাহলে আর উত্তর হতো, যদি আমাদের মৌলিক সংখ্যা বলতো তাহলে কিউ উত্তর হতো, এবং যদি স্বাভাবিক সংখ্যা হতো তাহলে এন হতো। সুতরাং এখানে প্রশ্ন মতো বলা হচ্ছে পূর্ণ সংখ্যা কোনটি প্রকাশ করা হয়? জেড দ্বারা। শূন্য সহ সকল, তাহলে অর্থাৎ কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সময় কি বলা হয়? তাহলে শূন্য সহ, অর্থাৎ কি? শূন্য সহ সকল সংখ্যা, যেমন আমি কিছু সংখ্যা লিখি, -2 -1 মাইনাস, তারপরে 0 এবং 1 2। তাহলে আমরা যে সংখ্যাগুলো লিখছি এখানে মাইনাসও রয়েছে, শূন্য রয়েছে এবং দুটি ধনাত্মক সংখ্যাও রয়েছে। তাহলে এটা হলো আমরা জানি যে শূন্য এবং স্বাভাবিক সংখ্যা এবং কি ঋণাত্মক সংখ্যা, এই ক্রমান্বয়ে আমাদের যে মানটা হয় সেটাই হলো আমাদের পূর্ণ সংখ্যা। সেটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে সকল ঋণাত্মক, শূন্য, 1 2 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এগুলো হলো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। যদি প্রশ্ন আসতো 0 1 2 এগুলো কি সংখ্যা, তাহলে এটা আমরা লিখতাম অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। এবং যদি পর্যায়ক্রমে আসতো 1 2 3 তাহলে আমরা বলতাম স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি বলতাম? স্বাভাবিক সংখ্যা। এবং যদি আসে -2 -3 -4 এগুলো আসে, এগুলো হলো ঋণাত্মক সংখ্যা। তাহলে সকল ঋণাত্মক, ধনাত্মক, স্বাভাবিক সংখ্যা এগুলো মিলে গঠিত হয় কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। সুতরাং আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যা সমূহকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। কারণ আমরা জানি যে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ সংখ্যাটা কি সংখ্যা?
পূর্ণ সংখ্যা, সুতরাং এটি আমাদের সঠিক অ্যান্সার। এরপরে তো প্রশ্ন বলা হয়েছে -4 -3 -2 -1 0 1 2 3 4 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? কি এই 5 নম্বর প্রশ্নে আমরা এটি আলোচনা করেছি, সুতরাং এটি একটি পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে বলা হয়েছে √5/80 কোন ধরনের সংখ্যা? তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে আমরা করতে পারি অথবা আমরা কাটাকাটি করেও করতে পারি। তাহলে আমরা যখন ক্যালকুলেটরের মধ্যে লিখি যে √5/80 5/80 আমাদের অ্যান্সার আসে 1/4। সুতরাং 1/4 একটি আমাদের মূলদ সংখ্যা। তাহলে 1/4 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমরা 1/4 কে আমরা কি বলবো? একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এখানে বলছে কি স্বাভাবিক সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা না মৌলিক সংখ্যা? সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হলো মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা? যদি আমরা ক্যালকুলেটর আবার ক্যালকুলেশন করি, আমরা লক্ষ্য করি যে প্রথম যে আমাদের মানটা আসছে এখানে বলা হয়েছে √18/32, অর্থাৎ আমরা হল রুট দিয়ে আমরা কাজ করতে পারি যে 18/32 আমাদের অ্যান্সার আসে 3/4। তাহলে অ্যান্সার আসলো আমাদের কি 3/4। তারপরে আমরা লক্ষ্য করি √3/2, তাহলে √3/2 যেহেতু √3 এবং √2 একটি অমূলদ, সুতরাং এটি আমাদের হবে না, কারণ একটি অমূলদ। তাহলে √8/√6, তাহলে আমরা এটা লক্ষ্য করি কি আসে আমাদের আমরা ভগ্নাংশ দিয়ে উপরে √8 হলো √6। তাহলে যেহেতু √3 আসে, তাহলে √3 একটি অমূলদ, তাহলে এটাও আমাদের আসবে না। তাহলে 1/√8, কারণ √8 একটি অমূলদ, তাহলে এটা হবে না। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক, এটি হলো আমাদের সঠিক অ্যান্সার। কারণ আমাদের ক নম্বরে যে আমাদের মানটা এসেছিল তা ছিল আমরা হল রুট দিয়ে কাজ করেছিলাম √18 হলো 32 ইজ ইকুয়াল টু 3/4। সুতরাং এটি একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা, কারণ রুট থেকে যা ভাঙানো যায় সেটাই হলো মূলদ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক নম্বর। এবার আমাদের 9 নম্বর প্রশ্ন বলা আছে 2/9 কি ধরনের সংখ্যা? তাহলে 2/9 অবশ্যই একটি মূলদ, অমূলদ, স্বাভাবিক, অনাবৃত দশমিক। তাহলে আমাদের এই 2/9 একটি আমাদের মূলদ সংখ্যা। হ্যাঁ, অমূলদ অর্থ কি? অমূলদ মানে কি √2 থাকবে, √2 যদি থাকতো তাহলে অমূলদ সংখ্যা হতো। স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা হলে 1 2 3 4 5 6 7 8 এগুলো হতো। অনাবৃত দশমিক মানে কি? যে আমাদের অনাবৃত দশমিক মানে কি দশমিক এবং কি অনাবৃত থাকতো, মানে আবৃত ছাড়া থাকতো, সেই ক্ষেত্রে আমরা 2/9 একটি কি ধরনের সংখ্যা? এটি একটি মূলদ সংখ্যা। আমরা 10 নম্বর প্রশ্নে যাই। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে √12/75 কোন ধরনের সংখ্যা? তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে যদি উঠি √12/75 ইজ ইকুয়াল, তাহলে আমাদের আস্তে আস্তে 2/5। সুতরাং ইহা একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমাদের এটি একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে √11 একটি অমূলদ, এটা হবে না। √6/3 আমরা এটা ক্যালকুলেশন করে দেখি যে হ্যাঁ √6 ডিভাইডেড ভাগ 3, তাহলে আমাদের এটি আসে। সুতরাং এটি একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা, কারণ আমরা জানি √6 একটি অমূলদ সংখ্যা। তাহলে এরপর আমরা লক্ষ্য √8 √7 একটি অমূলদ, সুতরাং এটি আমাদের সঠিক অ্যান্সার আসবে মূলদ। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নেই। তাহলে ক্যালকুলেশন কি আছে? √27 ভাগ √48, তাহলে আমাদের 3/4। সুতরাং এটি একটি মূলদ। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হলো √27/48। নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে আমরা যদি √729 কে আমরা করে দেখি, আমরা কত পাই? √729 ইজ ইকুয়াল টু 27। সুতরাং এটি একটি আমাদের কি সংখ্যা? মূলদ সংখ্যা।
কারণ রুট ওভার 11 একটি অমূলত, রুট ওভার 7 একটি অমূলত এবং কি 3.23 একটি দশমিক সংখ্যা। সুতরাং আমাদের এটা হলো সঠিক অ্যান্সার। নিচের কোনটি মূলত? তাহলে আমরা একটু লক্ষ্য করি, রুট ওভার 12 ডিভাইডেড ভগ্নাংশ রুট ওভার 12 ডিভাইডেড 3 ইজ ইকুয়াল টু, সুতরাং রুট 3 একটি অমূলত, তাহলে একটি মূলত হবে না। তাহলে রুট ওভার 8 ডিভাইডেড 2, আবার আমরা ক্যালকুলেশন চলে যাই, হ্যাঁ রুট ওভার 8 ডিভাইডেড 2, সুতরাং রুট 2 এটি একটি অমূলত, এটি হবে না। আমরা অতি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমরা এই উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবো। 5/√5, তাহলে একটি অমূলত। তাহলে সুতরাং একটি বাকি, তাহলে এটি আমাদের মূলত। তাও আমরা একটু চেক করে নিই যে রুট ওভার 18 রুট ওভার 18 ডিভাইডেড রুট ওভার 2 3, সুতরাং এটি আমাদের মূলত। এরপর আমরা লক্ষ্য করি নিচের কোনটি অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা, যেমন আমাদের এখানে আমরা লক্ষ্য করি অমূলত দ্বারা কি বোঝায়। অমূলত আমাদের হলো p/q আকারে যদি প্রকাশ না করা যায় সেটি হলো অমূলত। যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা না যায় অর্থাৎ সেটি হলো আমাদের কি অমূলত। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে কোনটি আমাদের অমূলত হয়। 0.22, তাহলে যেহেতু পৌনঃপুনিক রয়েছে, আবৃত আলা রয়েছে, তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে উঠাইতে পারি 0.222222 অনেকটা আমরা উঠাইতে পারি ইজ ইকুয়াল। তাহলে আমাদের আসলো এই ভগ্নাংশ 0.2222 আসলো। এবার আমাদের রুট ওভার 9 ডিভাইডেড 16, তাহলে রুট ওভার 9 ডিভাইডেড 16, কারণ 9 কে রুট করলে আমরা 3 পাবো এবং কি 16 কে রুট করলে আমরা 4 পাবো, সুতরাং ইহা একটি মূলত। আমরা রুট ওভার যদি 9 করি, রুট ওভার 19 ডিভাইডেড রুট ওভার 16, তাহলে আমরা ভ্যালু পাবো 3/4, সুতরাং এটি একটি মূলত। তারপর আমরা লক্ষ্য করি কিউব রুট 8 ডিভাইডেড 27, তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে উঠাতে পারি এইভাবে যে শিফট রুট, তাহলে কিউব রুট উঠে গেল আমাদের। হ্যাঁ আমাদের হলো ভগ্নাংশ দিয়ে, হ্যাঁ ভগ্নাংশ 8 ডিভাইডেড 27, 8 ডিভাইডেড 27, তারপর আমরা প্লেস করব, তাহলে 2/3, 2/3 আসলো। এর বিলো আসলো আমাদের 2/3, তাহলে 2/3 একটি অমূলত না একটি মূলত, সুতরাং এটিও হবে না। এটা আমরা একটু লক্ষ্য করি 5/√3, তাহলে √3 একটি কি অমূলত, সুতরাং আমাদের সঠিক অ্যান্সার রয়েছে এটি, 5/√3, ইহাই একটি আমাদের অমূলত সংখ্যা। এরপর প্রশ্ন বলা হয়েছে কোন নিচের কোনটি অমূলত। তাহলে আমরা অমূলত চেক করি, এটি একটি মূলত, কারণ √9 কে ভাঙলে আমরা পাই, তাহলে √8 একটি অমূলত সংখ্যা, সুতরাং এটি আমাদের কাটা, এবং 0.80 একটি দশমিক সংখ্যা, 0.533, তাহলে এটিও আমাদের একটি দশমিক সংখ্যা, সুতরাং এটি একটি মূলতের মধ্যে পড়ে, সুতরাং এটি আমাদের হলো অমূলত। তাহলে √8 একটি কি অমূলত সংখ্যা। নিচের কোনটি অমূলত সংখ্যা, এরপর লক্ষ্য করি নিচের কোনটি অমূলত সংখ্যা। কিউব রুট 64 ডিভাইডেড 36, এবং এগুলো আমরা পর্যায়ক্রমে চেক করে নিয়ে পাবো কিভাবে আমরা অমূলত সংখ্যা পাবো। যদি কোনো সংখ্যায় রুট আসে সেটি আমাদের অমূলত, যদি রুট না আসে সেটা আমাদের মূলত। তাহলে আমরা প্রথম অপশনটি চেক করে নিই, সেটি হলো আমাদের কিউব রুট 64 ডিভাইডেড শিফট রুট 64 ডিভাইডেড √36, √36 ইজ ইকুয়াল, তাহলে 2/3 এটি একটি মূলত। তাহলে আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছিল নিচের কোনটি অমূলত, তাহলে এটি তো হবে না কাটা। খ নম্বর আমরা প্রশ্ন লক্ষ্য করি √32 ডিভাইডেড √62, তাহলে আমরা আবার চলে যাই √32 ডিভাইডেড √64 ইজ ইকুয়াল, তাহলে সুতরাং এটি আমাদের অমূলত, কারণ এটি একটি আমাদের √2 আসছে, তাহলে এটি আমাদের অমূলত সংখ্যা। তারপর পর্যায়ক্রমে এগুলো যদি আমরা চেক করে নিই, তাহলে একটি মূলত না অমূলত আমরা বুঝতে পারবো। তাহলে এখানে লক্ষ্য করি যে √হোল রুট
দিয়ে আমরা 81 ডিভাইডেড 625 ইজ ইকুয়াল, তাহলে 9/25 এটি একটি আমাদের মূলদ। সুতরাং আমাদের প্রশ্ন বলা হয়েছিল কোনটি অমূলদ সংখ্যা, তাহলে এটি আমাদের অমূলদ হবে। তাহলে কিউব রুট ওভার 8 ডিভাইডেড কিউব রুট 27, তাহলে এর আমরা কাজ করে নিই। তাহলে আমরা আগে ভগ্নাংশের মানটা তুলে নিব, দিয়ে কিউব রুট 8 শিফট রুট, তাহলে আমরা আবার চেক করে নেই, শিফট রুট কিউব রুট দিয়ে 8 ডিভাইডেড আবার শিফট রুট, তাহলে নিচে দেবো আমরা 27 শিফট রুট 27 ইজ ইকুয়াল, তাহলে 2/3 এটাও একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। সুতরাং আমাদের প্রশ্ন বলছে নিচে কোনটি অমূলদ, তাহলে এটিও আমাদের কাটে। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ, এটি আমাদের অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ, তাহলে এখানে আমরা পর্যায়ক্রমে এভাবে আমরা চেক করে নিই। কিউব রুট কিছুক্ষণ আগে আমরা কাজ করছি, তাহলে এটি হ্যাঁ এটি একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। সুতরাং এটা আমরা করব না, কারণ উপরের প্রশ্নে এটি আমরা করেছি। কিউব রুট ওভার 8 কিউব রুট 27 এটাও আমরা করেছি, তাহলে এটি একটি মূলদ, এটিও কাটা। এরও আমরা করেছি, তাহলে এটিও একটি আমাদের কি মূলদ, সুতরাং এটিও কাটা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো ঘ নাম্বার, এটি হলো আমাদের সঠিক অ্যান্সার, কিউব রুট 8 ডিভাইডেড রুট ওভার 27। তাহলে আমরা একটু চেক করে নিই। এখানে প্রশ্ন বলছে কোনটি অমূলদ, কোনটি অমূলদ, তাহলে আমরা একটু চেক করে নিই। তাহলে কোনটি অমূলদ, তাহলে এখানে আমাদের রুট ওভার 7 একটি অমূলদ, সুতরাং এটি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোনটি অমূলদ সংখ্যা, 18 নম্বর এমসিকিউ, কোনটি অমূলদ সংখ্যা, তাহলে রুট ওভার 9 একটি মূলদ, রুট ওভার 7 একটি অমূলদ, সুতরাং এটি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 0.5 0.10 এগুলো একটি দশমিক সংখ্যা, সুতরাং এটি হলো আমাদের অমূলদ সংখ্যা। তাহলে কোনটি অমূলদ সংখ্যা, এটি একটি অমূলদ সংখ্যা। প্রথম অধ্যায়ের 19 নম্বর এমসিকিউ এখন আলোচনা করা হবে। এখানে বলছে নিচে কোনটি অমূলদ সংখ্যা, তাহলে সুতরাং 0.444 একটি আমাদের মূলদ। কিভাবে মূলদ আমরা চেক করে নিই, আমরা ক্যালকুলেটরের মধ্যে উঠাবো 0.444444 অনেকটু উঠাবো। কারণ কেন উঠাবো, কারণ আমরা এই যে 4 পুনঃপুনিক রয়েছে, তাহলে আমরা এইচডি টিপ দিলে 0.4, তাহলে এটা যদি আমরা ভগ্নাংশ প্রকাশ করি, তাহলে আমরা শিফট দিয়ে এটাতে টিপ দেব, শিফট এইচডি, তাহলে আমাদের কি আসতেছে, তাহলে এটি একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা, এটি একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা মানে দশমিক সংখ্যা। তারপরে আমাদের প্রশ্ন রুট ওভার 9, এটি একটি মূলদ, কারণ রুট ওভার 9 কে ভাঙালে আমরা 3 পাবো, তাহলে সুতরাং এটি আমাদের কাটা। রুট ওভার 8 এটি একটি অমূলদ সংখ্যা, সুতরাং রুট ওভার 8 একটি অমূলদ সংখ্যা। তারপর আমাদের দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা, ইয়েস, কারণ দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যায় আসবে। বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা, ইয়েস, দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা আসবে, এটাও সঠিক আমাদের, এটাও সঠিক। এবং গুণফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, ইয়েস, এটাও সঠিক, কারণ গুণফল মূলদ এবং অমূলদ দুটি হতেই পারে। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নম্বর 1 2 3। তাহলে যোগফল সর্বদা, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা, সঠিক। বিয়োগফল, যদি দুটি অমূলদ সংখ্যা বিয়োগ করি আমরা সেই বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা পাবো। কিন্তু যদি গুণফল মূলদ হতে পারে অথবা অমূলদ হতে পারে। সুতরাং আমাদের 1 2 3 তিনটি হলো আমাদের সঠিক অ্যান্সার। এবারে আমাদের প্রশ্ন বলা হয়েছে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে। তাহলে এ ও বি যদি দুটি ক্রমিক জোড় সংখ্যা হয়, তাহলে আমাদের ক্রমিক জোড়গুলো ধরে নেই। আমরা একটি ক্রমিক জোড় ধরে নিলাম একটি ক্রমিক জোড় ধরে নিলাম 2, অপর একটি ক্রমিক জোড় ধরে নিলাম 4। এবং এই প্রশ্ন মতো বলা হয়েছে যে যদি আমরা একে স্কোয়ার করি তাহলে 2 দ্বিগুণ কত 4, 4 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা 5। সুতরাং এটি আমাদের বলছে যে এ ও বি যদি দুটি ক্রমিক জোড় সংখ্যা হয় নিচের কোনটি সঠিক। তাহলে এ এর ভ্যালু এখানে আমাদের 2 এবং কি বি এর ভ্যালু এখানে 4, তাহলে এ স্কোয়ার প্লাস 1 তার মানে কি 2 স্কোয়ার প্লাস 1 যদি আমরা করি তাহলে আমরা অ্যান্সার পাবো 5। সুতরাং 5 একটি কি সংখ্যা, বিজোড় সংখ্যা। সুতরাং এটি হলো আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, এখানে বি স্কোয়ার প্লাস 2 তার মানে কি 4 কে যদি স্কোয়ার করি প্লাস 2 যোগ করি তাহলে আমরা মান পাবো 18, মানে কি
18, সুতরাং এটি একটি বিজোড় না, জোড় সংখ্যা, সুতরাং এটি আমাদের হবে না। তাহলে এ স্কোয়ার, এর মান যদি আমাদের 2 হয়, 2 কে স্কোয়ার করলে আমরা 4 পাবো, সুতরাং সেটি একটি কি সংখ্যা, জোড় সংখ্যা। বি স্কোয়ার, বি এর মান 4, 4 কে যদি আমরা স্কোয়ার করি আমরা 16 পাবো, সুতরাং এ হয় একটি কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে অনেকে বলছিল বিজোড়, সুতরাং এটি আমাদের ক নম্বর সঠিক आंसर। শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে কি বলে? শূন্য অপেক্ষা বড়। তাহলে কিছুক্ষণ আগে আমি লিখছিলাম যে শূন্য থেকে বড় অর্থাৎ 1 2 3 এই সংখ্যাগুলো কি সংখ্যা বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। সুতরাং এগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে রুট ওভার 144 একটি অমূলক। ইম্পসিবল, কারণ রুট ওভার 144 কে ভাঙালে আমরা রুট পাবো না, কারণ রুট ওভার 144, রুট ওভার 144 এখানে আমরা ভাঙলে 12 পাই, সুতরাং একটি কি মূলক। সুতরাং এখানে আমাদের প্রশ্ন বলেছে রুট ওভার 144 একটি অমূলক, তাহলে এটা আমাদের ভুল, 1 নম্বর তথ্যটি ভুল। 2 নম্বর তথ্যটি আমরা লক্ষ্য করি 5/2 একটি অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, অপ্রকৃত। তাহলে অপ্রকৃত লব থাকবে ছোট, লব থাকবে বড়, হর থাকবে কি ছোট, সেটি হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ উপরেরটা থাকবে বড়, নিচেরটা থাকবে ছোট, সেটি হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি 2 উপরে থাকতো 5 নিচে থাকতো তাহলে প্রকৃত ভগ্নাংশ হতো। শূন্য একটি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, শূন্য একটি পূর্ণ সংখ্যা। এর কয়েকটি এমসিকিউ আলোচনা করা হয়েছে। শূন্য একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কারণ আমরা জানি যে শূন্য এবং 1 2 এবং কি আমাদের ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে -2 মাইনাস, অর্থাৎ যত মাইনাস আছে এবং যত স্বাভাবিক সংখ্যা আছে এবং শূন্য, এগুলো সব কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য একটি পূর্ণ সংখ্যা, এটা আমাদের সঠিক आंसर। সুতরাং 2 ও 3 সঠিক। তাহলে 2 ও 3, তাহলে আমাদের গ নম্বর সঠিক आंसर। প্রশ্ন বলেছে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ায় মৌলিক বৈশিষ্ট্য কি? তাহলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ, বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগ ও গুণন প্রক্রিয়ায় মৌলিক বৈশিষ্ট্য। পি ও কিউ দুইটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর সাথে কোনটি যোগ করলে আমাদের কি হবে? পূর্ণবর্গ সংখ্যা আসবে। পূর্ণবর্গ আমরা জানি যে, আমরা একটি সূত্র জানি যে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে আমাদের পি স্কোয়ার প্লাস 2 PQ প্লাস কিউ স্কোয়ার, অথবা পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান সমান হলে আসবে পি স্কোয়ার মাইনাস 2PQ প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ এই কিউ স্কোয়ার পি স্কোয়ার সাথে 2PQ যোগ করলে পূর্ণবর্গ হবে, এবং পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার সাথে -2Q দিলে আমাদের কি আসবে? পূর্ণবর্গ আসবে। সুতরাং আমরা এখানে দেখি যে -2PQ রয়েছে, সুতরাং ক নম্বর সঠিক आंसर। এটা হবে না, PQ হবে না, 4PQ হবে না, সুতরাং আমাদের आंसर হচ্ছে ক নম্বর। এখানে 26 নম্বর প্রশ্ন বলেছে a ইজ ইকুয়াল টু √3 এবং b ইজ ইকুয়াল টু √12, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে a প্লাস b, আমরা জানি কিছুক্ষণ আগে বলছি যে দুটি অমূলদ সংখ্যা, অর্থাৎ √3 এবং √12 একটি দুটি অমূলদ সংখ্যা। এই দুটি যোগ করি তাহলে আমরা কি সংখ্যা পাবো? অমূলদ সংখ্যা পাবো। সুতরাং আমাদের ক নম্বর হলো সঠিক आंसर। কারণ আমরা যদি গুণ করি সেটা আমাদের অমূলদ আসতে পারে, মূলদ আসতে পারে। কিন্তু আমাদের সত্যমতে বলা আছে যে যদি দুটি মৌলিক সংখ্যা পরস্পর যোগ করা যায়, অর্থাৎ a এর ভ্যালু এবং b এর ভ্যালু যদি আমরা যোগ করি তাহলে অমূলদ সংখ্যা যোগ করলে অমূলদ পাবো। সুতরাং আমাদের আর কোনো অপশন টেস্ট করার প্রয়োজন নেই, এটি হলো আমাদের সঠিক आंसर। এ বি সি অর্থাৎ এলিমেন্ট আর বাস্তব সংখ্যা হলে তাহলে 0 থেকে b এর মান বড়, b এর থেকে a এর মান বড়, আবার c এর মান 0 থেকে ছোট হলে নিচের কোনটি সঠিক? তাহলে এই বাস্তব সংখ্যা মানগুলো আমরা একটু বুঝে নিই এবং আমরা ধরে নিই। তাহলে a b c অর্থাৎ a এর মানটা b এর তুলনায় বড়, তাহলে b এর মান আমরা 1 ধরলাম, a এর মান আমরা 2 ধরলাম, এবং কি আবার বলছে যে c এর মানটা 0 থেকে ছোট, c এর মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে c এর মান 0 থেকে ছোট হলে -1। তাহলে এখন আমরা ট্রাই করে দেখি AC ইজ ইকুয়াল টু BC, তাহলে AC তাহলে 2 এবং -1 গুণ করলে আমাদের, তাহলে AC আমরা লক্ষ্য করি এর ভ্যালু AC যদি আমরা গুণ করি তাহলে -2 আসবে। AC সমান কি আসবে? -2, এবং সমান সমান কি বলছে আমাদের? BC, অর্থাৎ B এবং C 1 এবং -1 যদি গুণ করি তাহলে আমাদের -1। তার মানে কি -1 -2 কি সমান না? ইম্পসিবল। তার মানে আমাদের ক নম্বর অপশনটি ভুল। তাহলে ক নম্বর আমাদের অপশন হবে না। খ নম্বর অপশন বলতে AC বড় BC তুলনায়, তাহলে AC মান আমরা কত পাইছি? -2, এবং BC মান কত পাইছি আমরা? -1। কারণ -2 বড় না -1 বড়? এখন আমাকে প্রশ্ন বলা হয়েছে, তাহলে আমরা বলবো যে -1টাই হলো বড় -2 এর তুলনায়, অর্থাৎ ঋণাত্মক ক্ষেত্রে যত ছোট থাকবে সে তত বড় হবে। তার মানে কি -1 আমাদের এখানে বড়।
আমাদের প্রশ্ন বলা হয়েছে এসি বড় এবং কি বিসি কি ছোট না, এখানে বিসির মানটা কি হয়ে গেছে বড় হয়ে গেছে, সুতরাং এটি আমাদের ভুল। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে এসি বড় বিসি ছোট, সুতরাং এসি বড় এবং কি এসি ছোট বিসি হলে কি বড়, সঠিক অ্যান্সার আমাদের এটি, কারণ আমাদের এসি হয়েছে ছোট এবং বিসি হয়েছে কি বড়। তারপর প্রশ্ন বলা হয়েছে এ বি ছোট বিসি বড়, তাহলে এ বি, তাহলে যোন 2 আর 1 গুণ করে আমরা কি পাবো 2 পাবো, এবং কি বি এবং সি, তাহলে বি এবং সি গুণ করলে কি -1 পাবো, তাহলে আমরা এখানে এটি হলো কি বড়, সুতরাং আমাদের এ বির মান হবে বড় এবং কি বিসির মান হবে ছোট, তা ওরা ভুল দিয়েছে, এ বির মান ছোট এবং বিসির মান কি বড়, সুতরাং বিসি ফাঁকা মিলে মানে কি বিসি বড় এবং এ বি কি ছোট বোঝাচ্ছে, সুতরাং এটা আমাদের হবে না, সঠিক অ্যান্সার হলো আমাদের গ। এ বি সি বাস্তব সংখ্যার ক্ষেত্রে এর তুলনায় বি যদি বড় হয়, অর্থাৎ এ লেস দেন বি, এ লেস দেন বি, অর্থাৎ এ ক্ষুদ্রতর বি এর তুলনায়, তাহলে এখানে প্রশ্ন বলেছে এ সি গ্রেটার দেন লেস দেন বিসি, অর্থাৎ এ সির মানটা বি সির মানের তুলনায় ছোট হবে, তাহলে আমরা এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা ধরে নিই এখানে প্রশ্নে এ বি সি, তাহলে এখানে বলছে আবার সি এর মান 0 তুলনায় বড়, তাহলে সি এর মান 0 তুলনায় বড়, আমরা এর মান 1 দিলাম, বি এর মান 2 দিলাম, সি এর মান 3 দিলাম, হ্যাঁ ভালো কথা। এখানে বলছে এসি, তাহলে আমরা যদি 3 আর 1 গুণ করি কি পাবো 3 পাবো, তাহলে এসি পেলাম আমরা 3, এবং যদি আমরা বি এবং সি গুণ করি তাহলে 3 দুগুণে কত 6 পাবো, তার মানে কি বিসি এর ভ্যালু পেলাম আমরা 6, সুতরাং বিসি আমাদের কি হলো বড়, এখানে প্রশ্ন মধ্যে বলে বিসি হলো বড়, সুতরাং কোন 1 নম্বর অপশনটি সঠিক। 2 নম্বরটা আমরা লক্ষ্য করি এসি বড় বিসি তুলনায়, তাহলে এসি বড় বিসির তুলনায় যদি সি এর মান 0 থেকে ছোট হয়, তাহলে এখানে আমরা আবার চেঞ্জ করে নেই একটু, যে এর মান ধরলাম আমরা এ বি সি, এর মান 1, বি এর মান হলো আমাদের 2, সি এর মান হলো 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট -1, তাহলে 0 থেকে ছোট ধরুন -1, ওরা বলছে এসি বড় এবং বিসি ছোট, তাহলে এসি এর ভ্যালুটা আমরা কি পাই একটু লক্ষ্য করি, এসি সমান, তাহলে এ যদি আমরা 1 এবং -1 আমরা গুণ করি সেটা আমরা কি পাবো -1 পাবো, এবং কি বিসি এর মান আমরা কি পাবো 2 এবং -1 যদি গুণ করি তাহলে বিসি আমরা পাবো -2, সুতরাং -1 আমাদের বড়, তাহলে এই ক্ষেত্রে আমাদের এসি হলো বড় এবং বিসি হলো কি ছোট, কিন্তু এরা বলছে এসি হলো বড় বিসি হলো ছোট, তাহলে এটাও আমাদের সঠিক, তাহলে 1ও সঠিক 2ও সঠিক। এখন 3 আমরা লক্ষ্য করি, 3 এর প্রশ্নে কি বলা হয়েছে, 3 বলা হয়েছে আমাদের এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, অর্থাৎ এর ভ্যালু যদি 0 তুলনায় বড় হয়, অর্থাৎ সি এর মানটা 0 তুলনায় বড়, আমরা এই যে আগের প্রশ্নে চলে যাই, এর মান 1 দিলাম, বি এর মান 2 দিলাম, সি এর মান 3 দিলাম, যেহেতু 0 তুলনায় সি এর মান বড় বলেছে সেই ক্ষেত্রে আমাদের বলছে এ প্লাস সি, তাহলে 1 আর 3 যদি আমরা গুণ করি যোগ করি তাহলে আমরা পাবো এ সি, মানে এ প্লাস সি আমরা এর মান পাবো 4, এবং কি এরপর বলছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি মানে কি বি প্লাস সি, অর্থাৎ 2 প্লাস 3 মানে কি পাবো 5, সুতরাং বি প্লাস সি আমাদের মান কি আসবে বড় এবং এই মানটা ছোট, তাহলে সুতরাং এটিও আমাদের সঠিক, তাহলে 1 2 3 তিনটাই আমাদের সঠিক আনসার। এখানে প্রশ্ন বলা হয়েছে 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, তাহলে 0.0025 এর বর্গমূল, বর্গমূল মানে কি রুট ওভার, বর্গমূল মানে কি রুট ওভার, তাহলে রুট ওভার 0.0025 একটি কি সংখ্যা, আমরা একটু লক্ষ্য করি, ক্যালকুলেটর নেই, রুট ওভার 0.0025 1/20, 1/20 এটি একটি কি সংখ্যা মূলদ সংখ্যা, এটি একটি কি সংখ্যা মূলদ সংখ্যা, তাহলে আমরা এখন লক্ষ্য করি এখানে কি প্রশ্ন বলা হয়েছে, তাহলে আবৃত দশমিক, অনাবৃত অসীম দশমিক, না অসীম দশমিক, না সসীম দশমিক, তাহলে আমরা একে এসডি টিপ দিই, তাহলে এটি একটি কি সসীম দশমিক, সুতরাং আমাদের অ্যান্সার হলো সসীম দশমিক, কারণ আবৃত কোনো পৌনঃপুনিক আসে নাই, একই সংখ্যা বারবার আসে না, তাহলে আবৃত আসতো, অনাবৃত অসীম দশমিক, অসীম মানে কি এখানে কোনো সীমাবদ্ধতা নেই, সুতরাং এখানে সীমাবদ্ধ রয়েছে, এই জন্য এটা ভুল। তারপরে আমাদের প্রশ্ন কি অসীম দশমিক, তাহলে অসীম দশমিক নয়, এটা ভুল, তাহলে সসীম দশমিক, এটা আমাদের কি সসীম দশমিক, এটি হলো আমাদের সঠিক অ্যান্সার। (0.99973) এটি একটি কি ধরনের সংখ্যা,
0.9973 তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? তাহলে এর 3 দশমিক আসন্ন মান আসবে আমাদের যদি 0.999 এই পর্যন্ত রাখি, তাহলে সুতরাং এর পরের ডিজিটে কি রয়েছে 7। আমরা জানি যেত দশমিক পর্যন্ত রাখতে হবে তার পরের ডিজিটের যদি 5 থেকে শুরু, অর্থাৎ 5 6 7 8 9 এরকম কোনো ডিজিট থাকে বা অঙ্ক থাকে, সেই ক্ষেত্রে আমরা পূর্বের সাথে 1 যোগ করে দেবো। তাহলে আমরা যদি 0.9999 এর সাথে 1 যোগ করি তাহলে আমরা কি পাবো? 1000 পাবো। সুতরাং এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। 3 সমস্ত 2/3 এর আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি আসবে? তাহলে এর আবৃত দশমিক ভগ্নাংশ কোনটি আসবে? আমরা লক্ষ্য করি 3 যদি আমরা 3 এর সাথে গুণ করি তাহলে 3 3 কে কত পাবো? 9। 9 জন আমরা 2 এর সাথে যোগ করি তাহলে পাবো 11। 11/3 তাহলে আমরা ক্যালকুলেটর টিপ দিয়ে দিই, ভগ্নাংশ 11/3 এইচডি। তাহলে আমরা পাইতেছি 3.6666666667। তার মানে কি? তাহলে আমাদের এই যে মানটা পাইলাম সেই মানটা আমরা কি পাবো? 3.6। এটি আমাদের হলো সঠিক অ্যান্সার, কারণ 6 অনেকবার রয়েছে, এজন্য 6 এর একটি আবৃত পৌনঃপুনিক রয়েছে। এটি আমাদের সঠিক অ্যান্সার। এখন 32 নম্বর আমার প্রশ্ন বলা হয়েছে 2.34 একটি সাধারণ ভগ্নাংশ কোনটি? তাহলে সাধারণ ভগ্নাংশ আমরা ক্যালকুলেটরের সাহায্যে অতি দ্রুতই করতে পারি, এগুলো আমাদের কোনো ভেজাল নাই, কারণ আমরা অতি সহজে কিভাবে আমরা এই ভগ্নাংশগুলো করতে পারি। আমরা ক্যালকুলেটরের মধ্যে তুলবো, আমরা 2.34444444444 অসংখ্যবার সমান টিপ দেবো, আমরা কত পাই? 211/90। তাহলে 211/90, সুতরাং আমাদের সঠিক অ্যান্সার খ। এর সামান্য ভগ্নাংশটি, তাহলে আমরা তুলবো 0.5333333, অর্থাৎ যার উপরে আমাদের আবৃত রয়েছে সেটা আমরা বেশিবার তুলবো, এসডিটিভ দিব। তাহলে আমরা কত পাবো? লক্ষ্য করি আমরা 0.533 এই সংখ্যাটি পেলাম। সুতরাং আমরা এটা কাজ করে কি পাবো? আমরা 0.55। তাহলে আমরা কি মান পেলাম? 0.5333। আমরা দেখি কোনটা থেকে পাই। 0.533 সম্ভবত আমরা এই মান থেকে পাবো, কারণ আমরাকে 100 দ্বারা ভাগ করলে এটা পাবো। তাহলে আমরা যদি 53 ভাগ হলো 100 এসডিটি, হ্যাঁ 0.53, তাহলে আমাদের এই হলো সঠিক অ্যান্সার। এর সামান্য ভগ্নাংশ কোনটি? তাহলে 1.4343434343 ইকুয়াল টু আমরা পাই 142/99। 142/99, 142/99, এই হলো আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে 0.45 এর আমরা সেম নিয়মে করতে পারি 0.454545454545 ইজ ইকুয়াল টু 5/11 5/11। তাহলে অতি সহজে আমরা এগুলো করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ যেন প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে পারে এবং কি যা পরীক্ষায় কমন উপযোগী, একটি স্টুডেন্ট যেন 25 এর উপরে কমন পেতে পারে সেই ব্যবস্থায় ইনশাআল্লাহ আমি নিব। এরপরে ভগ্নাংশটি লক্ষ্য করি 0.3333333333 ইজ ইকুয়াল 1/3, অর্থাৎ 1/3। তাহলে 1/3 এখানে যেহেতু নাই, তাহলে আমরা ক্যালকুলেশন লক্ষ্য করি, তাহলে এডি আমাদের 1/3 আসবে। কেন আসবে? কারণ যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের 1/3 আসবে। সুতরাং এডি হলো আমাদের সঠিক অ্যান্সার। (0.8333) আমরা অসংখ্যবার উঠাবো, তারপর প্রেস করব। 5/6 5/6 আবার উঠাই আমরা 0.833333 অসংখ্যবার উঠাবো, তবে ইজ ইকুয়াল টু 0.833333
3 5/6 শুধু আমাদের সঠিক অ্যান্সার আসছে 5/6 ক নম্বর সঠিক অ্যান্সার। তারপর আমরা আরেকটি 38 নম্বর একই নিয়মে আমরা ক্যালকুলেশন করতে পারি 0.555555 অসংখ্য বার ধরবো আমরা 5 ইজ ইকুয়াল টু 5/9 5/9 সুতরাং এটি আমাদের সঠিক অ্যান্সার। 3.2222222222 is equal 29/9 যদি আমরা এক এক ক্যালকুলেশন করে পাই সুতরাং আমরা কিভাবে আমরা বের করে নেব একটু লক্ষ্য করি। শিফট 3 সমস্ত 2/9 3 সমস্ত 2/9 সুতরাং আমাদের অ্যান্সার আসছে খ নাম্বার। এবার প্রশ্ন বলা হয়েছে যে 0.3 গুণন 0.6 পৌনঃপুনিক এর মান কত আসে। তাহলে আমরা 0.3 অসংখ্য বার উঠাবো গুণন 0.66666 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি পেলাম 0.222222 এই মানটা আমরা পেলাম। তাহলে 0.22 এখানে কোন মানটা আসে আমরা একটু লক্ষ্য করি 0.22 অর্থাৎ 0.2 এটি আমাদের খ নম্বর সঠিক অ্যান্সার। তারপর আমরা প্রশ্ন লক্ষ্য করি 0.13333333333 প্লাস 0.333333 ইজ ইকুয়াল আমাদের আসতেছে 0.46। তাহলে এখানে 0.46 কোন ভ্যালুটা আসে আমরা একটু লক্ষ্য করি। 2 কে যদি আমরা 45 দ্বারা ভাগ করি আমাদের ভ্যালু আসতে হবে কি 0.4666। তাহলে আমরা লক্ষ্য করি তো হ্যাঁ 2/45 এসডি না, এটা আমাদের সঠিক অ্যান্সার না। তাহলে 2/5 0.4 4/9 0.4444 ঘ নম্বর আমরা 4 এটা তো সম্ভব নয়, সুতরাং আমাদের অ্যান্সার আসবে খ 2/5। এরপরের অঙ্কটি আমরা লক্ষ্য করি। এখানে প্রশ্ন বলা হয়েছে 42.1818181818 into 0.28888 it is equal 12.18 অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হলো খ নম্বর, এটি হলো আমাদের সঠিক অ্যান্সার। এবার প্রশ্ন বলা হয়েছে 0.3 গুণন 0.666 যেহেতু 6 এর উপর আমাদের আবৃত সংখ্যা রয়েছে 0.2 এটি হলো আমাদের সঠিক অ্যান্সার। 45 0.4 পৌনঃপুনিক 0.444444 into 0.333333 is equal 0.1481 তারপর হলো আমাদের 148 অর্থাৎ আমাদের 148 বারবার আসতেছে, তাহলে আমাদের 0.148 পৌনঃপুনিক আলাদা 0.148 এই যে হলো আমাদের সঠিক অ্যান্সার।
যেহেতু আমাদের তিনটি সংখ্যা বারবার এসেছে 148 148, তাহলে একটি পুনঃপুনক পুনঃপুনক রয়েছে, কারণ আমরা জানি যে একটি পুনঃপুনক এবং লাস্টে একটি পুনঃপুনক রয়েছে, তার মানে মাঝখানটি এমনি পুনঃপুনক রয়েছে। লাস্টে যে এমসিকিউটা রয়েছে সেটা আমরা লক্ষ্য করি 0.4 পুনঃপুনক এবং y = 0.08 হলে এটি আমরা এখন ক্যালকুলেশন করব। যদি যোগ করে কি পাই 0.44444444 is equal to 4/9 plus 0.08 is equal to আমরা ক্যালকুলেশন করে পাই আমাদের 0.53333। এরপর আমরা লক্ষ্য করি দুটো গুণফল কত পাই আমরা 0.44444 অনেকটা আমরা 4 উঠাবো ইনটু 0.0888 is equal to, তাহলে আমাদের ভ্যালু আসতেছে 0.03950। তাহলে যদি আমরা 32 কে আমরা 81 দ্বারা ভাগ করি 32 ভাগ 81 is equal to 32 ভাগ 81। হ্যাঁ, এই একই মান পাই, সুতরাং আমাদের সঠিক। 3 নম্বরে আমরা লক্ষ্য করি x ডিভাইডেড y, অর্থাৎ x এর ভ্যালুকে আমরা এটা দ্বারা ভাগ করব, ভাগ করে এটা পাবো কিনা আমরা লক্ষ্য করি 0.444444 আমরা যে ভ্যালুটা পেলাম সেটা আসলো আমাদের 0.444444 ভাগ 0.0888, আমাদের মান আসতেছে 5। সুতরাং আমাদের 0.5 এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 2 ও 3 আমাদের সঠিক অ্যান্সার হলো 2 ও 3। ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা প্রথম অধ্যায়ে যে 46টি এমসিকিউ সলভ করলাম, এই এমসিকিউ গুলোর মাঝখান থেকে ইনশাআল্লাহ যে কোনো বোর্ডে এবং কি এসএসসি পরীক্ষা 2025 ক্ষেত্রে কমন উপযোগী প্রশ্নগুলো আলোচনা করেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।